ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। চলে এসেছি ক্লাস 9-এর লাভ ক্ষতির পার্ট 2 ভিডিও নিয়ে। আগের ভিডিওটা আমি যেখানে শেষ করেছিলাম আজকে ঠিক তার পর থেকেই কিন্তু শুরু করব। আর তোমরা যারা এখনও ভিডিওটা আগের দুটো ভিডিও যারা এখনও দেখোনি তারা অবশ্যই আগে পার্ট 1 এবং পার্ট 2 দেখবে এবং তারপরে কিন্তু আজকের পার্ট 3 দেখবে, নাহলে কিন্তু তোমাদের বুঝতে অনেক অসুবিধা হবে। চলো তাহলে আজকে তারপর থেকে শুরু করা যাক। দেখো, আগের ভিডিওতে আমি 10 পর্যন্ত অঙ্ক সমাধান করেছিলাম। আজকে দেখো আমরা 11 দাগের থেকে করব। ওকে, দেখো 11 দাগের কি বলেছে, টাকায় 12টি জিনিস বিক্রয় করে 4% ক্ষতি হয়। ওকে, তাহলে টাকায় 12টি জিনিস বিক্রয় করে 4% ক্ষতি হয়েছে, টাকায় কয়টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। দেখো এখানে কি দেওয়া আছে যে টাকায় মানে হচ্ছে 1 টাকায় 12টি জিনিস বিক্রয় করাতে 4% লাভ হয়ে গেছে। তার মানে আমি বলতে পারি কি, তার মানে আমি বলতে পারি যে 12টি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। ওকে, তাহলে আমি এখানে লিখতে পারি যে 12টি জিনিসের বিক্রয় মূল্য সমান 1 টাকা। দেখো 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা। এবার এখানে 4% ক্ষতি হয়েছে। দেখো 4% ক্ষতি, এই 4% ক্ষতি এটার অর্থ কি বলো তো? এটার অর্থ হচ্ছে সিপি, কোনো একটা বস্তুর সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। কোনো একটা বস্তুর যদি ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ওকে, তাহলে তার এসপি বা সেলিং প্রাইস কত হবে, বিক্রয় মূল্যটা কত হবে? 96 টাকা। 100 টাকা থেকে 4% ক্ষতি হয়ে 4 টাকা বাদ দিয়ে দিলে কত হয়? 96 টাকা। তাহলে আমি কি পেলাম এখানে? 4% ক্ষতি। এটার অর্থ কি, 100 টাকার বস্তুকে যদি আমরা 96 টাকায় বিক্রয় করি তাহলে কিন্তু 4% ক্ষতি হয়। এবার দেখো এটাকে আমি ঐকিক নিয়মের মতো সাজাবো এখানে। এবার আমি লিখবো কেমনভাবে, যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 96 টাকা হবে, না বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হবে। এটা নির্ভর করছে পুরোপুরি, এখানে দেখো কি দেওয়া আছে, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 1 টাকা। ওকে, তাহলে আমি লেখাটা কিন্তু বিক্রয় মূল্য দিয়ে কিন্তু শুরু করব। কেমনভাবে লিখব, যে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য তখন 100 টাকা। ওকে, দেখো তাহলে আমি লিখবো এখানে 96 টাকা বিক্রয় মূল্য হলে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে সেই ক্ষেত্রে ক্রয় মূল্যটা কত আসবে আমার? 100/96। ঠিক আছে, কিন্তু বিক্রয় মূল্যটা দেখো এখানে কত আছে? 1। দেখো 1-এ আমার নির্ণয় হয়ে গেছে, তার মানে কি বিক্রয় মূল্য আমার কত? এটা। তাহলে এটাকে দেখো একটু কাটাকাটি করো, এটাকে দেখো 4 দিয়ে কাটবে। 4×25 কত হয়? 100। 4×24 কত হয়? 96। তাহলে আমি কি পাচ্ছি? ওপরে পাচ্ছি 25, নিচে পাচ্ছি কত? 24। তাহলে আমি এখানে পেয়ে গেলাম যে 12টি জিনিসের ক্রয় মূল্য কিন্তু আমি এখানে পেয়ে গেছি। ঠিক আছে, এটা হচ্ছে 12টি জিনিসের ক্রয় মূল্য। ওকে, এবার প্রশ্নে দেওয়া আছে এখানে কি, 44% লাভ করতে চাই। 44% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? প্রথমত যেহেতু এখানে 12টা জিনিস বিক্রয় মূল্য 1 টাকা আর এখানে ক্রয় মূল্যটা পেয়েছি, এবার চাইছি কি 44% লাভ চাইছে। প্রশ্নে চাইছে কি 44% আমাকে লাভ করতে হবে। দেখো 44% লাভ এই কথারই অর্থ কি? 44% লাভ এই কথারই অর্থ হচ্ছে সিপি, ক্রয় মূল্যকে সবসময় আমরা সিপি দ্বারা চিহ্নিত করি, কস্ট প্রাইস। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 144। 100 সাথে 44কে যোগ করে দেবে। 100-র কোনো বস্তুকে যদি 144 টাকায় বিক্রয় করা হয় সেক্ষেত্রে কিন্তু 44% লাভ হয়। এবার এখানে যেরকমভাবে লিখেছিলাম এখানে, এটাও কিন্তু সেভাবে এখানে এবার লিখব। এবার শুরু করব কোন লেখাটা দিয়ে? শুরু করব আমরা লেখাটা হচ্ছে ক্রয় মূল্য দিয়ে। দেখো ক্রয় মূল্য এখানে কত দেওয়া আছে? ক্রয় মূল্য এখানে দেওয়া আছে 100। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 144 টাকা, আর এখানে ক্রয় মূল্য আমি পেয়েছি 25/24 টাকা। তাহলে আমি এখানে লিখতে পারি যে ক্রয় মূল্য
ক্রয় মূল্য 100 টাকা হলে, আর এটা কখন সম্ভব হয়েছে, যখন এটা 44% আমি লাভ করতে চাইছি, 44% যখন আমি লাভ করতে চাইছি তখন। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 144 টাকা। দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয় 144 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে সেই ক্ষেত্রে বিক্রয় মূল্যটা কত হবে 144, এখানে রয়েছে কত 100, 144/100 টাকা। দেখো ক্রয় মূল্যটাই যেই মাত্র আমি বের করেছি 25/24, তাহলে ক্রয় মূল্য যদি আমার 25/24 টাকা হয় তাহলে সেই ক্ষেত্রে বিক্রয় মূল্যটা কত আসবে 144/100 গুণ 25/24। দেখো এটাকে একটা কাটাকাটি করো, 25 1 25, 25 4 100, 4 দিয়ে এটাকে কেটে দাও, 4 3 12, 2 4 3 12, 2 24, 4 6 24, আর 12 দিয়ে কাটবে এটা, 12 3 36, 12 2 24। তাহলে আমি পেলাম কত 3/2 টাকা, 3/2 টাকা। তাহলে এখানে যে 3/2 টাকা পেলাম, এটা কি পেয়েছি, এটা হচ্ছে 12টি জিনিসের বিক্রয় মূল্য। ওকে, তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 3/2 টাকা, বা এই কথাটাকে আমি ঘুরিয়ে বলতে পারি যে 3/2 টাকায় বিক্রয় করা হয় 12টি জিনিস। প্রশ্নে আমাকে চেয়েছে টাকায় কয়েকটি জিনিস বিক্রয় করলে এই 44% লাভটা আসবে। তাহলে দেখো আমি উপরের অংশটুকু একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, আমি উপরে লিখছি। তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য আমি পেয়েছি কত 3/2 টাকা। তাহলে আমি এই কথাটাকে ঘুরিয়ে লিখব যে 3/2 টাকায় বিক্রয় করা হয় 12টি জিনিস। তাহলে 3/2 টাকায় বিক্রয় করা হয় 12টি জিনিস। টাকায় বিক্রি করতে হবে, তার মানে 1 টাকায় আমাকে জানতে হবে। তাহলে 1 টাকায় বিক্রয় করা হবে কয়টি 12, এটা ভাগ হবে সেখানে পাশে, তুমি ভাগ আকারেও লিখতে পারো কিংবা দাগ দিয়ে নিচেও লিখতে পারো, দুটোই হবে। তাহলে 3/2। তাহলে এটা আমি কি করব, এই ভাগ চিহ্নটাকে এবার গুণ চিহ্ন করে দেবো। এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করলে ভাগ চিহ্নের পরে যে ভগ্নাংশটা থাকে সেটা উল্টে যায়, 2/3 হয়ে যাবে। দেখো 3 4 কত হয় 12, তাহলে 4 2 কত হলো 8টি জিনিস। তাহলে 1 টাকায় যদি তুমি 8টি জিনিস বিক্রয় করো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে 44% লাভ আসবে। তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা কি করে হলো। দেখো 11 নম্বর অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট হলো। চলে যাবো এবার পরের অঙ্কে। দেখো দেখো কোয়েশ্চেন নম্বর 12। কোয়েশ্চেন নম্বর 12তে কি বলেছে, কোয়েশ্চেন নম্বর 12তে বলেছে রমা পিসি 2টি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রয় করলেন। ধরে নাও রমা পিসি 2টি শাড়ি তৈরি করেছেন, বাড়িতে তৈরি করেছেন। এটা হচ্ছে প্রথম শাড়ি ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড শাড়ি। এবার বিক্রয় করছেন তখন 15%, প্রথমটি হচ্ছে 15% লাভে, প্রথম শাড়িকে তিনি 15% লাভে বিক্রয় করছেন এবং দ্বিতীয়টিকে 20% লাভে বিক্রয় করছেন। এবার দেখো আর কি দেওয়া আছে, এতে তার মোট লাভ 262.50 টাকা হয়েছে। দুটো শাড়ি, প্রথম শাড়ি এবং দ্বিতীয় শাড়িকে লাভ করে মোট দুটো জায়গা থেকে মোট লাভ করছেন কত 262.50 টাকা। এবং বলে দিয়েছে এখানে যে শাড়ি দুটির উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় মানে এই শাড়ি এবং এই শাড়ি তৈরি করতে কত খরচ হয়েছে সেটার কিন্তু অনুপাত দেওয়া আছে। প্রথম শাড়ি এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় হচ্ছে 1:3 হলে তাহলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত ছিল। দেখো তৈরি করতে 1:3, 1:3 অনুপাতে খরচ হয়েছে, মানে প্রথম শাড়িটা তৈরি করতে যদি 1 টাকা খরচ হয় তাহলে এটাতে 3 টাকা, মানে তার 3 গুণ। প্রথম শাড়ির থেকে দ্বিতীয় শাড়ি কিন্তু তার 3 গুণ বেশি খরচ হয়েছে। এবার এটা তো আর বলা যাবে না যে এটা 1 টাকা খরচ হয়েছে এটা 3 টাকা হয়েছে, এটা একটা ধ্রুবক গুণ করে নিতে হবে। আমি ধরে নেব যে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় হচ্ছে x টাকা, এই একটার সাথে একটা x গুণ করব x টাকা, আর দ্বিতীয় শাড়ি আছে 3, তাহলে তার সাথে একটা x গুণ করলে কী হবে 3x। তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় হচ্ছে x টাকা এবং দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় হচ্ছে কত
3x টাকা হবে, এটা আমি ধরে নেব। ওকে, তারপরে তাদের উপর 15% লাভ করার ফলে দুটো লাভকে যদি আমি যুক্ত করে দিই তাহলে 262.50 টাকা আমরা পাবো। ঠিক আছে, দেখো তাহলে আমি এখানে ধরে নেব কি, এখানে ধরে নেব বা তার আগে আমি লিখে নেব যে সারি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, কত? 1:3। ঠিক আছে, তাহলে আমি ধরবো এবার, যে ধরে নিই প্রথম সারির উৎপাদন ব্যয় ওয়ান আছে এখানে, তাহলে x টাকা, এবং দ্বিতীয় সারির উৎপাদন ব্যয়, এখানে যেহেতু 3 আছে, একটা x গুণ করছি দুটো ধ্রুবকের সাথে, তাহলে 3x টাকা। দেখো দুটো অনুপাত থেকে যদি x কাটা যায় তাহলে 1:3 হয়ে যাবে অনুপাতটা। এবার দেখো প্রথম সারি এবং দ্বিতীয় সারি থেকে প্রাপ্য মোট লাভ দেওয়া আছে প্রশ্নে 262.50 টাকা। দেখো এখান থেকে তুমি সরাসরি শর্তানুসারে করবে, মানে প্রশ্ন যেভাবে বলেছে সেই অনুসারে এদের সাজাবো আমরা। দেখো তাহলে আমরা কি লিখতে পারি, শর্তানুসারে বা প্রশ্নানুসারে আমরা কি পাচ্ছি, ওরা বলেছে প্রথম সারি থেকে 15% লাভ হয়েছে, প্রথম সারির উৎপাদন ব্যয় কত? x। তাহলে আমরা জানি উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্যের উপরে লাভ হিসাব করা হয়, তাহলে x এর 15%, প্রথম সারি থেকে লাভ হচ্ছে x এর 15%, এবং দ্বিতীয় সারি থেকে লাভ হবে উৎপাদন ব্যয় হচ্ছে 3x, তাহলে তার উপর 20%। তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় কত? x, তাহলে তার উপর 15% লাভ করেছে, ক্রয় মূল্যের উপর 15% লাভ, মানে 15/100। ওকে, এবং দ্বিতীয় সারি থেকে লাভ কত হবে? উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য কত? 3x, তাহলে তার উপর কত? 20% লাভ করেছে, তাহলে 20/100। দেখো এই সারি থেকে, দ্বিতীয় সারি থেকে লাভ হচ্ছে এটা, প্রথম সারি থেকে লাভ হচ্ছে এটা, তাহলে মোট লাভ কত হবে? মোট করতে হলে দুটোকে যোগ করতে হবে, তাহলে দুটো মোট লাভ পেয়েছি আমি, আর এটা প্রশ্নে দেওয়া আছে কত? 262.50। তাহলে এই লাভ আর এটার সাথে সমান হবে, কারণ এটা মোট লাভ দেওয়া আছে আর এই দুটোকে যোগ করলে আমি মোট লাভ পাচ্ছি। তাহলে এটাকে দেখো কাটাকাটি করো, 5 দিয়ে কাটো, 5 3 15, 5 20 কত? 100। এখানে 5 দিয়ে কাটো, 20 দিয়ে কাটো, 20 1 20, 20 5 কত হয়? 100 হয়। ওকে, তাহলে এখানে আমি কি পাচ্ছি? x গুণ 3, 3x, নিচে কত? 20, প্লাস এখানে দেখো 3x সাথে 1 গুণ করলে কত হয়? 3x, আর নিচে কত? 5, সমান কত? 262.50। ওকে, দেখো এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, ভগ্নাংশে যোগ করার নিয়ম তো আমরা জানি, নিচের হরগুলোর লসাগু নিতে হবে। তাহলে 20 আর 5 এদের লসাগু কত হবে? 20 হবে। তাহলে 20কে 20 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 3x গুণ করলে 3x, প্লাস 20কে যদি আমি 5 দিয়ে ভাগ করি 4 হয়, 4 5 20, 4, 4-এর সাথে 3x গুণ করলে 4 3 12x হবে, এটা সমান কত? 262.50। এবার দেখো উপরে কি আছে? 3x প্লাস 12x, তাহলে 3 আর 12তে কত হয়? 15, 15x সমান 262.50 সমানের এদিকে আগের থেকে রয়েছে, আর 20, এদিকে 20 এখানে কি রয়েছে? দাগের নিচে রয়েছে, বাম দিকে দাগের নিচে আছে মানে ভাগ আছে। আমি যদি 20কে ডান দিকে পাঠিয়ে দিই তাহলে গুণ হয়ে যাবে, তাহলে এটার সাথে গুণ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে 15x, বা আমি যদি এখান থেকে x এর মানটা নির্ণয় করি তাহলে x সমান সমান কত আসবে? 262.50 গুণ 20, আর এদিকে দেখো 15x এর সাথে গুণ ছিল, বাম দিকে আমাদের ডান দিকে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, ভাগ মানে কি? নিচে লেখা। বুঝতে পেরেছো? এবার এটাকে কাটাকাটি করো, এখানে ডেসিমেল তুলে দাও, ডেসিমেল তোলার জন্য একটা 1 লিখবে, ডেসিমেল তোলার সাথে সাথে 1 হয়ে যাবে, ডেসিমেলের পরে একটা দুটো অঙ্ক বলে দুটো শূন্য লিখবে, আর এটাকে ক্যান্সেল আউট করো, এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, এই শূন্যের সাথে এই শূন্যটা কেটে দাও, তাহলে 15 দিয়ে আমি এই সংখ্যাটাকে কাটবো, তাহলে কত হবে? এটা 5 দিয়ে কাটো, 5 3 কত হয়? 15, 5 5 25, 1, 5 2 10, 5 5 25, 3 দিয়ে কেটে দাও এটাকে, 3 17 51, 1 3 5 15, 175। তাহলে x সমান সমান কী পাচ্ছি? 175 গুণ 2, তাহলে 175 সঙ্গে 2 গুণ করলে কত হয়? 5 2 10 0, 10 0, 14 15 5,
2 3, তাহলে 350। ওকে, তাহলে আমি এখানে কি পাচ্ছি? 350 টাকা পাচ্ছি। ওকে, বা 350 টাকা দেখা যাচ্ছে না, এখানে আমি লিখে দিচ্ছি, তাহলে 350। তাহলে এক্সের মানটা কত এসছে? 350। আর এক্সের মান বেরিয়ে গেছে মানে কি? প্রথম সারির উৎপাদন ব্যয় কত ছিল? x টাকা। তার মানে প্রথম সারির উৎপাদন ব্যয়টা আমি জানতে পেরেছি 350 টাকা হবে। দেখো এই অংশটা আমি মুছে দিচ্ছি। এবার দেখো আমি লিখবো এখানে, অতএব প্রথম সারির উৎপাদন ব্যয় কত? x ছিল, তাহলে x এর মান আমরা ফাইন্ড আউট করলাম 350, তাহলে 350 টাকা হবে প্রথম সারির উৎপাদন ব্যয়। মানে প্রথম সারিটা তৈরি করতে 350 টাকা খরচ হয়েছিল, এবং দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় কত ছিল? 3x সমান 3 যেমন আছে রাখবো, 3 আর x এখানে গুণ আকারে রয়েছে, তাহলে 3, x এর মান কত? 350। তাহলে কত হয়? 0, 3 5 15, 5 9 10, 1050 টাকা। তাহলে দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় কত পেয়ে গেলাম আমরা? 1050 টাকা। এই হয়ে গেল এই প্রশ্নের সমাধান। দেখো আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো এবার আমরা করব 13 নম্বর প্রশ্ন। বলেছে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন, এবং ওই লজেন্স, যে লজেন্সটা তিনি কিছু লজেন্স কিনেছেন সেটা আমরা জানি না, কিন্তু যে লজেন্সে তিনি যত সংখ্যক লজেন্সে তিনি কিনে থাকুক না কেন, তার অর্ধেক তিনি টাকায় 5টি ধরে, এবং বাকি যে অর্ধেক পড়ে থাকবে সেটা কিন্তু টাকায় 10টি ধরে বিক্রয় করলেন। এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো সেটা তোমাকে নির্ণয় করতে হবে। দেখো এখানে বলেছে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। এবার এখানে লজেন্সের সংখ্যা তো এখানে বলা নেই, তাহলে আমি ধরে নেব যে ধরি তিনি এক্সটি লজেন্স কিনেছিলেন। ঠিক আছে, লজেন্সের সংখ্যাটা আমাকে কিছু ধরে নিতে হবে। তাহলে 13 নম্বর, তাহলে এখানে লিখব আমি যে ধরি তিনি এক্সটি লজেন্স কিনেছিলেন। ধরি তিনি এক্সটি লজেন্স কিনেছিলেন। এবার দেখো এখানে প্রশ্নে কি বলা আছে, এবার লজেন্স যখন কিনেছিলেন কি দরে কিনেছিলেন? একটা রেটে কিনেছিলেন, মানে 2 টাকায় 15টি হিসাবে কিনেছিলেন, মানে 15টি লজেন্স কিনেছিলেন 2 টাকাতে। তাহলে এই কথা আমি লিখব যে 15টি লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। ওকে, তাহলে 15টি লজেন্সের 15টি লজেন্সের কত ক্রয় মূল্য? 2 টাকা। এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তাহলে 15টি লজেন্সের ক্রয় মূল্য যদি 2 টাকা হয়, তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য কত হবে? 2/15 টাকা। দেখো তিনি কিনেছিলেন এক্স সংখ্যক লজেন্স, তাহলে এক্স সংখ্যক তিনি মোট যে লজেন্সটা কিনেছিলেন তার জন্য তিনি কত টাকা ব্যয় করেছিলেন, খরচ করেছিলেন? তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত? 2/15 গুণ কত? এক্স। ঠিক আছে, তাহলে দেখো এক্সের সাথে 2কে গুণ করলে কত হবে? 2x, আর নিচে কত? 15। তাহলে 2x/15 টাকা, এটা হচ্ছে কি টোটাল এই এক্সটি লজেন্স তিনি এই টাকাতে কিন্তু কিনে এনেছিলেন। ঠিক আছে, এবার দেখো এবার এই যে এক্স সংখ্যক লজেন্স যে কিনে এনেছিলেন, এবার এটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছিলেন। এই হচ্ছে এক্স সংখ্যক লজেন্স, এটাকে তিনি এই অর্ধেক মানে x/2, এক্সের অর্ধেক করলে কি হয়? কোনো সংখ্যাকে অর্ধেক করার অর্থ হচ্ছে তাকে 2 দিয়ে ভাগ করা, মানে অর্ধেক লেবু তিনি একটা রেটে বিক্রয় করছেন, আর একটা অর্ধেক বাকি থাকছে কি আর অর্ধেক। দেখো এই অর্ধেক আর এই অর্ধেক যোগ করলে কি হবে? এক্স হয়ে যাবে। অর্ধেক লেবু তিনি বিক্রয় করছেন টাকায় 5টি দরে, মনে করে এখানে যে অর্ধেক সংখ্যক লেবু এটা টাকায় 5টা দরে বিক্রয় করছেন, আর এখানে যে বাকি অর্ধেক পড়ে আছে এটা কিন্তু টাকায় 10টা দরে বিক্রয় করেছেন। তাহলে এখান থেকে আমাকে মোট বিক্রয় মূল্যটা পেয়ে যাব। এই অর্ধেকের বিক্রয় মূল্য আর এই অর্ধেকের বিক্রয় মূল্য যোগ করে দিলে আমি কিন্তু টোটাল এক্স সংখ্যক লেবু এই লজেন্স তিনি কত টাকায় বিক্রয় করছেন সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কি লিখবো এখন? যে লিখব, দেখো এখানে দেওয়া আছে তিনি অর্ধেক টাকায় 5টি ধরে, মানে 5টি লজেন্সের
5টি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, টাকায় মানে হচ্ছে 1 টাকায়। 5টি লজেন্সের বিক্রয় মূল্য, 5টি লজেন্সের বিক্রয় মূল্য কত? 1 টাকা। ঠিক আছে, তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কত হবে? 1/5 টাকা। কিন্তু অর্ধেক সংখ্যক লেবু তিনি বিক্রয় করেছেন, তাহলে এক্সের অর্ধেক কী হয়? x/2। তাহলে x/2 সংখ্যক লজেন্সের বিক্রয় মূল্যটা কত হবে? 1/5 ইন্টু x/2। দেখো এখানে তো কারোর সাথে কাটাকাটি করা যাবে না, তাহলে x গুণ 1 ওপরে x আর নিচে কত? 2×5 = 10, তাহলে x/10 টাকা। এটা হচ্ছে প্রথম অর্ধেক সংখ্যক লজেন্সের বিক্রয় মূল্য। ওকে, এবার দেখো বাকি, বেশ আমি উপরের অংশটুকু একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? দেখো বাকি যে অর্ধেক লজেন্স বিক্রয় করেছেন সেটা টাকায় 10টি, মানে 10টি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। টাকায় 10টি বলেছে, তাহলে আমি 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা করলাম। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য কীভাবে পাবো? 1/10 টাকা। কিন্তু অর্ধেক সংখ্যক লেবু বিক্রয় করেছেন, অর্ধেক সংখ্যা মানে x/2, 1/10 ইন্টু হয়ে যাবে কত? x/2। দেখো এখানকার x/2 আর এই x/2 যোগ করলে পুরো x সংখ্যক লেবুই আমি বিক্রি করলাম, কোনো লেবুই আর কোনো লজেন্সই আমার আর পড়ে থাকলো না, টোটাল লজেন্সটা আমার বিক্রয় হয়ে গেল। এখানে x/2 আর এখানে x/2 যোগ করলে পুরো x, বুঝতে পেরেছো? কিন্তু দুটো আলাদা আলাদা রেটে বিক্রয় করেছেন। দেখো এটা আমি কি পাচ্ছি? তাহলে উপরে পাচ্ছি আমি x আর নিচে পাচ্ছি 20, তাহলে x/20 টাকা। দেখো এইটা হচ্ছে কি? x সংখ্যক লেবুর ক্রয় মূল্য, এবং এটি এটা হচ্ছে পুরো x সংখ্যক লেবুর বিক্রয় মূল্য। তাহলে মোট বিক্রয় মূল্যটা আমি কী করে পাবো? এখানকার অর্ধেক আর এখানকার অর্ধেক যদি যোগ করে দিই, তাহলে x সংখ্যক লেবুর আমি কি পেয়ে যাব? বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে এখানে আমি লিখব যে x সংখ্যক লজেন্সের বিক্রয় মূল্য। তাহলে x সংখ্যক লজেন্সের বিক্রয় মূল্যটা কী করে পাবো? যোগ করে দাও, x/10 প্লাস x/20। তাহলে আমি এখান থেকে কী পাবো? দেখো 10 আর 20 লস হয় কত হয়? 20 হবে। তাহলে এখানে 20কে যদি 10 দিয়ে ভাগ করে 2x প্লাস 20কে 20 দিয়ে ভাগ করলে 1, একের সাথে এটা x হবে। এটা তাহলে কত পাচ্ছি আমি? 3x/20। তাহলে এটি হচ্ছে কি? x সংখ্যক লজেন্সের বিক্রয় মূল্য, আর x সংখ্যক লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে এটা। এবার দেখো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা তুমি বুঝবে কেমন করে? ক্রয় মূল্য আমার কাছে গিভেন, বিক্রয় মূল্য আমি জানি, টোটাল x সংখ্যক লজেন্সের। দেখো তোমরা এদের মধ্যে, এটা যে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য, এদের মধ্যে কোনটা বড়? বিক্রয় মূল্য বড় হলে তবে কিন্তু লাভ হয়, আর যদি ক্রয় মূল্য বড় হয়ে যায় তাহলে কিন্তু ক্ষতি হবে। দেখো দুটোকে পাশাপাশি লিখবে, 2x/15 এটা কি? ক্রয় মূল্য, আর 3x/20 এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো কোনাকুনি গুণ করবে, এটার সাথে এটাকে গুণ করবে, এটার সাথে এটাকে গুণ করবে। 20-এর সাথে যদি 2কে গুণ করা তাহলে কত হয়? 20 দুগুণে 40x, মাথার উপরে লিখবে। আর 15-এর সাথে 3কে গুণ করলে কত হয়? 3×15 = 45x, এর মাথার উপরে লিখবে। তাহলে তোমরাই বলো 45 বড় না 40 বড়? 45 বড়। তাহলে 45টা কোন দিকে আছে? এদিকে আছে। তার মানে এই যে এই সংখ্যাটা যেটা লিখেছে সেটা কিন্তু বড়, তার মানে বিক্রয় মূল্যটা বড় হয়েছে। আর বিক্রয় মূল্য বড় হলে কি হয়? লাভ হয়। তাহলে আমরা লিখব কি? লাভ, মোট লাভ। মোট লাভ এই যে এখানে বিক্রয় মূল্য আছে 3x/20, সেখান থেকে মাইনাস করে দেবো কোনটা? ক্রয় মূল্যটা, 2x/15। দেখো তাহলে 20 আর 15 লস হবে কত হবে? 60 হবে। তাহলে 60কে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে 3, 20 3 60, 3-এর সাথে যদি
3কে গুণ করা হয় 9x মাইনাস 15 4 দুগুণে কত হয় 8x। তাহলে উপরে 9x মাইনাস 8x, শুধু x পড়ে থাকবে। 9টা x থেকে যদি আমি 8x বাদ দিই তাহলে x মাইনাস কত 60। তাহলে এই হয়ে গেল আমার মোট লাভ। এবার আমাকে তো শতকরা লাভ বের করতে বলেছে। আর দেখো প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওতে আমি বারবার কিন্তু বলেছি যে মোট লাভ বের করার পরে শতকরা লাভ কী করে নির্ণয় করতে হয়। শতকরা লাভ বের করা কিন্তু রাশিমালা আমরা জানি। তাহলে এবার আমি দেখো কী করে শতকরা লাভটা নির্ণয় করব। তাহলে লিখবো এখানে শতকরা লাভ, মানে 100তে কত লাভ হয়েছে, শতকরা লাভ। শতকরা লাভ দেখো মোট লাভ লিখতে হয় উপরে, মোট লাভ কত x/60, নিচে কি লিখতে হয় ক্রয় মূল্য। ক্রয় মূল্য কোনটা, এই যে 2x/15। শতকরা যেহেতু নির্ণয় করছি তাহলে আমরা এখানে একটা 100 গুণ করে দেব। ওকে, দেখো এই সংখ্যাটাকে আমি এবার এখানে কি করতে পারি, x/60 যেমন আছে রাখবে। এই যে 2x/15 এই দাগের নিচে আছে মানে ভাগ আছে, একে যদি আমি এই সংখ্যাটার পাশে যদি গুণ করে লিখতে চাই তাহলে উল্টে যাবে, 15 চলে যাবে উপরে আর 2x চলে আসবে নিচে, আর গুণ দিয়ে 100 তো ছিল। দেখো কাটাকাটি করো, 20 দিয়ে কাটো, 20 3 কত হয়, 20 3 60, 20 5 কত হয় 100। এখানকার x আর x কেটে দাও, ঠিক আছে। তাহলে তুমি কি পাচ্ছ, 3 দিয়ে কাটো 15কে, 3 5 কত হয় 15, 3 5 15। তাহলে উপরে আমি কি পাচ্ছি 5 গুণ 5, 5 5 25, আর নিচে দেখো পড়ে রয়েছে কত 2। তাহলে 25কে 2 দিয়ে ভাগ করার অর্থে কি 25-এর অর্ধেক করে দেওয়া, তাহলে কত হবে 12/1/2, মানে 12.5%। এটাই হয়ে গেল এই প্রশ্নের উত্তর, ঠিক আছে। আর বুঝতে পেরেছ। দেখো এবার আমরা চলে যাব এর পরের প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে, আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। একই দামে তৈরি করলেন এটার মানে কি, যে চেয়ার দুটির উৎপাদন ব্যয় কিন্তু একই বা ক্রয় মূল্য কিন্তু একই, ঠিক আছে। এবং চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য তিনি ঠিক করলেন 1250 টাকা। মনে করে নাও আফসার চাচা এরকম দুটো চেয়ার তৈরি করেছে, ওকে। এবার একই দামে তৈরি করেছেন, এদের উৎপাদন ব্যয়টা কিন্তু এক, এবং চেয়ার দুটির প্রত্যেকটা ধার্য মূল্য ঠিক করে। ধার্য মূল্য মানে এই চেয়ারের গায়ে তিনি লিখে রেখেছেন কত করে 1250 টাকা করে, 1250 করে। দুটি চেয়ারের ধার্য মূল্য তিনি কাগজে লিখে ওর মধ্যে সেটা দিয়েছে, ঠিক আছে, যে ক্রয় এর হচ্ছে ধার্য মূল্য। এবার তিনি বলেছেন যে তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রয় করে 15% লাভ করলেন। মনে করে নাও এটা হচ্ছে প্রথম চেয়ারটা, এই চেয়ারটা ধার্য মূল্য যেটা লেখা আছে চেয়ারের গায়ে যেটা লেখা আছে তার উপর 8% ছাড় দেওয়ার পরে এটাকে বিক্রয় করেছেন। ধার্য মূল্যের উপর 8% ছাড় দেওয়ার পরেও নাকি তিনি 15% লাভ করেছেন। ওকে, আগে এইটুকুনি আমরা কাজ করে নিই। দেখো এখানে তাহলে আমরা লিখব যে প্রতিটি চেয়ারের ধার্য মূল্য, প্রতিটি চেয়ারের ধার্য মূল্য, প্রতিটি চেয়ারের ধার্য মূল্য কত 1250 করে। এবার দেখো বলেছে কি 8% ছাড়ে বিক্রয় করলেন, তাহলে ছাড়টা কত হবে, আমরা ধার্য মূল্যের উপর ছাড় নির্ণয় করি, তাহলে ছাড় কি হবে, এই 1250-এর উপর 8%, তাহলে 1250 গুণ 8/100। তাহলে দেখো এই শূন্যটার সাথে শূন্যটা কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 2 10, 5 25-এ কত হয়, 5 25-এ 125, 2 4-এ 8। তাহলে আমি কি পাচ্ছি 25 গুণ 4, 4 25-এ কত হয় 100 টাকা। তাহলে ধার্য মূল্যের ওপর যদি 8% ছাড় দিয়ে বিক্রয় করে তার মানে 100 টাকা ছেড়েছিলেন তিনি। তাহলে 1250 টাকা লিখে রেখেছিলেন চেয়ারের গায়ে, তিনি 100 টাকা ছেড়ে দিলেন। 8% ছাড় মানে 100 টাকার সাথে সাথে সমান হচ্ছে। তাহলে 1250-এর ধার্য মূল্যের বস্তুকে যদি 100 টাকা ছাড় দিয়ে বিক্রয় করা হয় তাহলে এর থেকে 100 টাকা কম হবে। তাহলে বিক্রয় মূল্যটা তাহলে বিক্রয় করেছিলেন কততে তিনি, তাহলে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য পেয়ে যাব। আর এটা প্রথম চেয়ারের উপর হয়েছিল এটা, তাহলে লিখবো এখানে অতএব প্রথম চেয়ারের বিক্রয় মূল্য। প্রথম চেয়ারের বিক্রয় মূল্যটা কত হবে 1250 থেকে ধার্য মূল্য থেকে ছাড় বাদ দেব,
তাহলে কত হবে 1150 টাকা। দেখো তাহলে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য কিন্তু আমরা বের করতে পেরেছি 1150 টাকা। এবার দেখো বলেছে যে 15% লাভ করেছেন, এর ফলে তার 15% লাভ হয়েছে। দেখো 15% লাভ, 15% লাভ, এটার অর্থ কী? 15% লাভ এগুলোর অর্থ কী? 15% লাভের অর্থ হচ্ছে ক্রয় মূল্য বা সিপি যদি 100 টাকা হয়, কোনো বস্তুর যদি সিপি কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে সেটা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যটা কত হবে? 115 টাকা। ওকে, 100 কোনো বস্তুকে যদি 115 টাকায় বিক্রয় করা হয়, সেক্ষেত্রে কিন্তু তার 15% লাভ হবে। কিন্তু এখানে লিখবো কেমনভাবে? দেখো ক্রয় মূল্য দিয়ে লেখা শুরু করব না বিক্রয় মূল্য দিয়ে লেখা শুরু করব? এখানে যেটা দেওয়া আছে বিক্রয় মূল্য আমার কাছে গিভেন, তাহলে বিক্রয় মূল্য দিয়ে লেখাটা শুরু করব। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্যটা পাবো আমি এখানে, তাহলে লিখবো 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় কত? 100 টাকা। তাহলে এখানে লেখো যে বিক্রয় মূল্য 115 টাকা বিক্রয় মূল্য হলে 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্যটা কত পাবো? 100 বাই কত? 115 টাকা। দেখো বিক্রয় মূল্যটা কত? 1150, তাহলে 1150 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্যটা কত হবে? 100 বাই 115, 1150 বেশি হবে, তাহলে গুণ হবে 1150। দেখো এখানে দেখো 1 1 5 115, এখানে 115, এর 10 গুণ, তাহলে এটার সাথে 10 দিয়ে কেটে যাবে, এটা 10, তাহলে 100 সাথে যদি 10কে গুণ করা হয় তাহলে কত হবে? 1000। তাহলে প্রথম চেয়ারের আমি কি পেলাম? এটা ক্রয় মূল্য পেলাম। এবার প্রশ্নে কিন্তু বলা ছিল যে প্রতিটি চেয়ার কিন্তু একই দামে তৈরি করলেন, মানে উৎপাদন ব্যয়টা ওদের একই ছিল। প্রথম চেয়ারের যদি ক্রয় মূল্য আমরা 1000 টাকা বের করতে পারি, তাহলে দ্বিতীয় চেয়ারের ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় কিন্তু একই হবে। ঠিক আছে, তাহলে দুটি চেয়ারের মোট ক্রয় মূল্য কত হবে? 1000 1000 2000 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমি উপরের অংশটা মুছে দিচ্ছি। এখানে আমরা লিখব দুটি চেয়ারের মোট ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় কত হবে? 1000 ইন্টু 2, মানে 1000 সাথে 2 গুণ করবো, দুটো একই দুটো, তাহলে কত হবে? 2000। তাহলে দুটি চেয়ার 2000 টাকায় তিনি ক্রয় করেছিলেন বা উৎপাদন করতে তার খরচ হয়েছিল। এবার দেখো প্রথম চেয়ারের বিক্রয় মূল্য আমরা জানি 1150 টাকা। দেখো দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া আছে 1120 টাকা। 1120 টাকায় দ্বিতীয়টি বিক্রয় করেছিলেন। তাহলে মোট বিক্রয় মূল্যটা কত পাবো? প্রথম চেয়ারের বিক্রয় মূল্য আমরা বের করেছি এখানে কত? 1150, দ্বিতীয়টির বিক্রয় মূল্য 1120 টাকা। তাহলে দুটো বিক্রয় মূল্যকে যোগ করে দিলে দুটো চেয়ারের বিক্রয় মূল্য পেয়ে যাবো আমরা। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটো না বের করতে পারলে তো আমরা লাভ ক্ষতি নির্ণয় করতে পারবো না। তাহলে লিখবো দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য সমান কি পাবো আমরা? 1150 হচ্ছে প্রথম চেয়ারটি বিক্রয় মূল্য, আর 1120 হচ্ছে দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য। তাহলে কত হবে? 1122 আর হচ্ছে 50 আর 20 70, তাহলে 2270 টাকা। ওকে, তাহলে এটা হচ্ছে দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য। দেখো তাহলে আমরা ক্রয় মূল্য দেখো 2000 টাকা, দুটো চেয়ারকে ক্রয় করেছি আমি 2000 টাকা, বিক্রয় করছি 2270 টাকা, লাভ হয়েছে, বিক্রয় মূল্যতে বেশি আছে। তাহলে অতএব আমি বলতে পারি মোট লাভ। মোট লাভ কী করে নির্ণয় করতে হয়? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা মাইনাস করতে হয়। বিক্রয় মূল্য এখানে 2270, মাইনাস করবো কত? 2000। তাহলে আমি কি পাবো? এখানে দেখো 270 টাকা পাবো এখানে। তাহলে 270 টাকা হচ্ছে মোট লাভ, কিন্তু আমাকে পার্সেন্টেজ লাভ বের করতে বলেছে, শতকরা লাভ। শতকরা লাভ বা পার্সেন্টেজ লাভ কত হবে? দেখো মোট লাভ লিখতে হবে উপরে, মোট লাভ কত? 270। ক্রয় মূল্যের উপরে লাভ কত হিসাব করতে হয়? ক্রয় মূল্য কত আছে? 2000 টাকা, গুণ করো 100 দিয়ে। তাহলে এই শূন্যের সাথে এই শূন্য কেটে দাও, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো। তাহলে তোমরাই বলো
ওপরে 27 পড়ে রয়েছে, নিচে 2, 27কে 2 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে তার অর্ধেক করে দেওয়া, 13/1/2, বা এটাকে তুমি লিখতে পারো 13.5। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল এই প্রশ্নের উত্তর। 27-এর অর্ধেক হয় 13.5 বা 13.5, এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো, তোমাদের যেটা খুশি। দেখো এই প্রশ্নের উত্তরও কিন্তু আমাদের হয়ে গেল। দেখো আমরা করব পরের অঙ্কটা। দেখো পরের অঙ্কে কি বলেছে, নাম্বার 15 নম্বর অঙ্কে বলেছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য হচ্ছে 36.50 টাকা। মনে করো এই একটা কলম, এটা একটা কলম, এই কলমের গায়ে লেখা আছে কত ধার্য মূল্য, মানে কোনো জিনিসের গায়ে প্যাকেটে যে দামটা লেখা থাকে সেটা ধার্য মূল্য বলে দিয়েছে, এটা কত 36.50 টাকা। এটা হচ্ছে পেনের ওপর লেখা দাম, মানে ধার্য মূল্য। এবার রফিক চাচা কী করেছে, শুভমকে যখন পেনটা বিক্রয় করেছেন তখন 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রয় করলেন। এবার শুভম নিতে এসছে 2.90 টাকা ছাড় দিয়েছে, এই টাকাটার উপর এই টাকাটা মানে এত টাকা তিনি কম নিয়েছেন। ঠিক আছে, তাহলে বিক্রয় করছেন কততে, তাহলে এসপি বা সেলিং প্রাইস কত, এটা থেকে এটা মাইনাস করে দেবো, তাহলে আমি পেয়ে যাব যে পেনের বিক্রয় মূল্যটা কত। ঠিক আছে, এবার বিক্রয় করে ছাড় দেওয়ার পরে তিনি বিক্রয় যখন করলেন তখন 12% এটা তার লাভ হয়েছে, দোকানদারে 12% লাভ হয়েছে। ঠিক আছে, এবার বলেছে যে যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে তিনি 34.50 টাকায় বিক্রয় করেন তাহলে দ্বিতীয় কলমটিতে তার কত লাভ হবে। দেখো প্রথমে কি লিখব, প্রথমে লিখব যে পেনটির বিক্রয় মূল্য। ঠিক আছে, পেনটির বিক্রয় মূল্য। পেনটির বিক্রয় মূল্যটা আমরা কীভাবে পাবো, দেখো এই ধার্য মূল্য থেকে ছাড়টা বাদ দিয়ে দেবো। ধার্য মূল্য কত 36.50, সেখান থেকে মাইনাস করবো কত, ছাড় আছে 2.90, তাহলে কত পাচ্ছি আমি, দেখো এখানে বিয়োগ করো 36.50 থেকে 2.90 বাদ দাও, এটা 0.633, 33.60, মানে 33 টাকা 60 পয়সা। এই টাকাতে তিনি শুভমকে পেনটা বিক্রয় করেছিলেন এবং তার লাভ হয়ে গেছে কত, এতে তার লাভ হয়েছে কত 12% লাভ করেছেন। দেখো 12% লাভ, এই 12% লাভ এটার অর্থ কি, 12% লাভ এটার অর্থ হচ্ছে কোনো একটা বস্তুর যদি ক্রয় মূল্য বা সিপি যদি 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য বা সেলিং প্রাইসটা কত হবে, এসপি কত হবে 112 টাকা। 100 কোনো বস্তুকে যদি 112 টাকায় বিক্রয় করা হয় সেই ক্ষেত্রে কিন্তু 12% লাভ হয়। এবার আমি লিখতে পারি না যে 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত 100 টাকা, আর বিক্রয় মূল্য কত দেওয়া আছে এখানে 33.60 টাকা, তাহলে তার জন্য কত ক্রয় মূল্য সেটা পেয়ে যাবো। অর্থাৎ আমি ওই পেনটি দোকানদার কত টাকায় কিনে নিয়ে এসেছিলেন সেটা কিন্তু আমি জানতে পারবো, না হলে কিন্তু মিতাকে যখন 34.50 টাকা দিয়ে যখন বিক্রয় করবে নাহলে কিন্তু আমি লাভটা কিন্তু বের করতে পারবো না, আমাকে কিন্তু পেনটির ক্রয় মূল্য আগে জানতে হবে। তাহলে এখানে কি লিখবো আমি, যে 112 টাকা বিক্রয় মূল্য হলে 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, সেক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এটাই কিন্তু 12% লাভ এর অর্থ। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্যটা কত হবে 100/112। দেখো বিক্রয় মূল্যটা দেখো আমি এখানে বের করে রেখেছি, পেনের বিক্রয় মূল্য হচ্ছে কত, এটা 33.60। তাহলে যখন 33.60, যখন বিক্রয় মূল্যটা যখন 112 ছিল তখন ক্রয় মূল্য ছিল 100, এবার বিক্রয় মূল্য যখন 33.60 সেক্ষেত্রে ক্রয় মূল্যটা কত হবে সেটা নির্ণয় করছি আমরা। তাহলে পেনের আমরা ক্রয় মূল্য জানতে পারবো 100/112, তাহলে গুণ করতে হবে কত 33.60। দেখো এই ডেসিমেল তুলে দাও, ডেসিমেল তোলার সাথে সাথে একটা 1 লিখবে, ডেসিমেলের পর দুটো অঙ্ক বলে দুটো শূন্য, তাহলে এই 100 কেটেই যাবে। এবার দেখো 112 সাথে যদি 3 গুণ করা হয়, দেখো এটা 3 গুণ মানে 3 গুণ, এটা 3 লিখবে, আর এখানে একটা শূন্য আছে কেটে এখানে বসাবে, তাহলে কত পাচ্ছি আমি 30 টাকা। তাহলে দোকানদার কিন্তু 30 টাকায় পেনটি কিনে এনেছিল, ও তো কোনো জায়গা থেকে কিনেছিল, তাহলে 30 টাকায় কিনে এনেছিল উনি, দিয়ে ওর গায়ে লিখে রেখেছিল কত ধার্য মূল্য করে রেখেছিল 36.50,
তারপরে ওই ধার্য মূল্য যেখানে লিখে রাখলো তার উপর তিনি 2.90 টাকা কম নিলেন, দিয়ে বিক্রয় করলেন দেখো 33.60। দেখো কেনার থেকে দেখো তাও ওর বিক্রয় মূল্যটা কিন্তু বেশি ছিল, তার জন্যই কিন্তু ওর 12% লাভটা হয়েছিল। বুঝতে পেরেছ? এবার দেখো, এবার মিতাকে বিক্রয় করছে কত টাকাতে? ক্রয় মূল্য আমার জানা হয়ে গেছে, মিতাকে বিক্রয় করেছে কত? 34.50 টাকাতে। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। তাহলে এখানে আমি লিখতে পারি, কি লিখতে পারি, যে মিতাকে বিক্রয় করে মোট লাভ কত হচ্ছে? দেখো মিতাকে বিক্রয় করেছে কত? 34.50 টাকাতে। 34.50 টাকাতে মিতাকে বিক্রয় করেছেন। সেখান থেকে আমি যদি ক্রয় মূল্যটা যদি বাদ দিয়ে দিই 30, তাহলে মিতার থেকে লাভ কত? মিতাকে বিক্রয় করে লাভ করেছে কত? 4.50 টাকা। কিন্তু আমাকে তো শতকরা নির্ণয় করতে বলেছে, তাহলে শতকরা লাভটা কী করে নির্ণয় করবো আমরা? পার্সেন্টেজ লাভ। পার্সেন্টেজ লাভ বের করার ফর্মুলা তো আমরা রাশিমালা তো জানি, উপরে মোট লাভ। মোট লাভ হচ্ছে 4.50, ক্রয় মূল্য কত পেনের? 30। শতকরা করছি বলে এখানে কী করবো? একটা 100 গুণ করে দেবো, কাটাকাটি করো, আর ডেসিমেল আগে তুলে দাও। ডেসিমেল তোলার জন্য কি হবে? 1, দুটো অঙ্ক বলে দুটো শূন্য, তাহলে এই 100 সাথে 100 কেটে গেল, এই শূন্যের সাথে এই শূন্য কেটে গেল, 3 দিয়ে 45 কাটলে কত? 15। তাহলে মিতাকে যখন পেনটি তিনি বিক্রয় করেছিলেন তখন কিন্তু ওর 15% লাভ হয়েছিল, আর শুভমকে যখন বিক্রয় করেছিল সেটা কিন্তু 12% লাভ। সেটা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল। তাহলে তোমরা বুঝতে পেরেছো? দেখো আমরা চলে যাব এর পরের অঙ্কে। দেখো আমরা চলে যাব পরের অঙ্কে, 16 নম্বর অঙ্কে চলে যাব। দেখো 16 নম্বর অঙ্ক কি বলেছে? বলেছে এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে হয়েছে তাকে। 3315 টাকা ছাপতে খরচ হয়েছে এবং 810 টাকা সেই বইগুলোকে বাঁধানোর জন্য খরচ হয়েছে। তাহলে আমি কি বলবো? তাহলে বইগুলোর 2000 কপি বই ছাপাতে ওর মোট উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্যটা বা মোট কত খরচ হলে সেটা আমাকে আগে বের করতে হবে। তাহলে এখানে আমি লিখব কি, যে 2000 কপি বইয়ের মোট উৎপাদন ব্যয় সবগুলোকে যোগ করে দাও। 3875 প্লাস 3315 প্লাস 810 টাকা। এগুলোকে সব যোগ করো, দেখো কত পাই। এগুলোকে যদি যোগ করা হয় তাহলে তুমি কত পাবে? দেখো এখানে 0, 5, 10 0, হাতে 1, 2, 2, 3, 3, 10 0, হাতে কত? 1, 9, 9 আর 3 12, 12 আর হচ্ছে 20, 20 0 হাতে 2, তাহলে এখানে হচ্ছে কত? 6, 6 আর 2 কত? 8, 8000 টাকা। তাহলে 8000 টাকাটা আমি কি পেলাম? ওই 2000 কপি বই পুরো রেডি করতে কিন্তু আমার 2000 কপি বই বাজারে বিক্রয় করার জন্য প্রস্তুত করতে কিন্তু 8000 টাকা কিন্তু খরচ হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো, এবার এখানে প্রশ্নে কি বলা হয়েছে? এবার বলা হয়েছে 20% ছাড় দিয়ে তিনি 20% লাভ করেছিলেন। তাহলে প্রতিটি বইয়ে ধার্য মূল্য কত? দেখো 20% লাভ করেছে, এই 2000 কপি বই বিক্রয় করে 20% লাভ কত? 20%। দেখো 20% লাভ, এই কথাটার অর্থ কি? সিপি ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য বা এসপিটা কত হবে? 120। 100-র কোনো বস্তুকে যদি 120-তে বিক্রয় করা হয় সেক্ষেত্রে কিন্তু 20% লাভ হয়। তাহলে আমি শুরু করব কোন লেখাটা দিয়ে? দেখো এখানে আমি উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্যটা জানা আছে, তাহলে আমি লিখব যে 2000 কপি বইয়ের ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত? 120। ঠিক আছে, তাহলে এখানে লিখবে তোমরা যে ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হয়? 120 টাকা।
এটাই কিন্তু 20% লাভ এর অর্থ। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্যটা কত হবে? 120 এটা কিন্তু আমি 2000 কপি বইয়ের কিন্তু কথা বলছি, 2000 নিয়ে আমি অঙ্কটা করছি। তাহলে কত হবে? 100 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 8000। তাহলে 8000 টাকা হলে বিক্রয় মূল্যটা কত হবে? 120/100 গুণ কত? 8000 টাকা। এটা কাটাকাটি করো, এখানে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও। তাহলে 12 7 8কে গুণ করলে 8 12 তো 96 হয়। এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, দুটো শূন্য বসিয়ে দাও, 9600 টাকা। তাহলে দেখো আমি বইগুলোর বিক্রয় মূল্য কিন্তু পেয়েছি কত? 9600 টাকা। এবার দেখো এখানে বলেছে কি 20% ছাড় দেওয়া হয়েছে। দেখো আমি উপরের অংশটুকু মুছে দিচ্ছি। কুড়ি % ছাড়, 20% ছাড় এর অর্থ তোমরা বলতে পারবে? 20% ছাড় এর অর্থ কি? আমরা জানি ছাড় হিসাব করা হয় সবসময় ধার্য মূল্যের উপর। মানে ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্যটা কত হবে? 80 টাকা। তাহলে 100 ধার্য মূল্যের কোনো বস্তুকে যদি 80 টাকায় বিক্রয় করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 20% ছাড় হয়। ঠিক আছে, এবার দেখো বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্য দিয়ে লেখাটা শুরু করব যে 80 টাকা বিক্রয় মূল্য হলে সেক্ষেত্রে ধার্য মূল্যটা কত হয়? 100 টাকা। তাহলে এখানে লিখবে, আমি কিন্তু বলছি এটা 2000 কপি বই নিয়ে কিন্তু আমি অঙ্কটা করছি। ঠিক আছে, দেখো তাহলে এখানে লিখবো আমরা বিক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য যখন 80 টাকা তখন ধার্য মূল্যটা কত ছিল? তখন ধার্য মূল্যটা ছিল 100 টাকা। বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য 100 টাকা হয়। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে সেই ক্ষেত্রে ধার্য মূল্যটা কত আসবে আমার? 100/80 টাকা। দেখো এখানে আমি বিক্রয় মূল্য কিন্তু বের করে রেখেছি। 2000 কপি বইয়ের বিক্রয় মূল্য আছে 9600 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 9600 টাকা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে? ধার্য মূল্যটা 100/80 আমি গুণ করে দেবো কত? আমি গুণ করে দেবো 9600 টাকা। দেখো এই শূন্যটার সাথে এই শূন্যটা কেটে দাও, 8 12 কত হয়? 96, একটা শূন্য ছিল বসাবে। তাহলে আমি এখানে কি পাচ্ছি? দেখো নিচে কোনো সংখ্যা পড়ে নেই, 100 সাথে যদি 12কে গুণ করা হয় তাহলে কত হবে? এটা 12000 হবে। 12 পর 3টে শূন্য মানে 12000। ওকে, তাহলে আমি পেলাম কত? 12000 টাকা। তার মানে আমি 2000 কপি বইয়ের ধার্য মূল্য পেয়েছি কত? 2000 কপি বইয়ের ধার্য মূল্য কিন্তু আমি এটা শেষ পর্যন্ত নির্ণয় করতে পেরেছি। আমাকে বলেছে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত। তাহলে প্রতিটি বইয়ে করার জন্য 2000 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে লিখবো এবার প্রতিটি বইয়ের মানে প্রতিটি বইয়ের ওপর লেখা দাম জিজ্ঞাসা করা হয়েছে। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত হবে? এই 12000কে ভাগ করে দেবো 2000 কপি বই। দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কেটে দাও, 2 6 কত হয়? 12। তার মানে কি পেলাম? 6 টাকা। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত হবে? 6 টাকা হবে। এটাই হয়ে গেল এই প্রশ্নের উত্তর। দেখো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখছো তারা ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নেবে।